আপনারা বন্ধ করুন। একটা নিরপরাধ জীবন কাহিনী নিয়ে আপনারা ইতিহাস তৈরি করবেন না। আমি আপনাদের বারবার বলছি, তবু কেন আপনারা চিৎকার করে বলছেন? আমি আপনাদের কাছে জোর হাত করে বলছি, দয়া করে কথাটা আপনারা মুখে উচ্চারণ করবেন না। বিশ্বাস করুন, আমার বৌমার জীবনে যেটা ঘটে গেছে সেটা একটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। সে আমাদের গৃহলক্ষ্মী, আমার ছোট ভাই স্ত্রী। ঘটনার আকস্মিকতায় সে বিদ্রোহ করেছিল ঠিকই, তাই বলে প্রচারের মাত্রায় সে ঘোমটা খোলা বিদ্রোহিনী বোধ নয়। এরপরেও যদি আপনারা যাত্রাপালা বন্ধ না করেন, তাহলে আমি সব কিছু লণ্ডভণ্ড করে দেব। কি হচ্ছে কি সব? নেমে যান, নেমে যান স্টেজ থেকে, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। দেখুন পুলিশ, যাত্রা বন্ধ করবার জন্য তো আমিও থানায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি দারোগাবাবু থানার মধ্যে নেই, তিনি নাকি প্যান্ডেলেই আছেন। কই দারোগাবাবু, কই দারোগাবাবু? দারোগাবাবুকে পরে ডাকবেন, আগে কি হয়েছে ঘটনাটা আপনি আমাকে বলুন। আপনাকে বলে দিলাম, আপনি কি পারবেন এর বিচার করতে? বিচার? হ্যাঁ বিচার, পাবের বিচার, পাবের বিচার। আজ প্রত্যেকটি সংসারকে এরা পলকে পলকে খুন করছে। পারবেন তাদের বিচার করতে? পারবেন খুনিকে ধরতে? কে সেই খুনি? তার নাম কি? নাম বলতে পারি। তার আগে বলুন, আসল অপরাধীকে ধরে নিয়ে আপনি শাস্তি দেবেন, সুতোটা আপনার হাতে ধরিয়ে দেবো, গোটা কাপড়টা খুলে নিয়ে এই সমাজ ব্যবস্থাটাকে উলম্ব করে দিতে পারবেন? তা যদি পারেন, তাহলে আসুন আমার সঙ্গে, আমি তাকে দেখিয়ে দেব। কোথায় সে? সেই প্যান্ডেলের মধ্যে আত্মগোপন করে আছে। তার পরনে গেরুয়া পোশাক, কপালে তিলক, কাঁধে ঝোলা, হাতে নামের মালা, আর মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। আরে এতে একজন সাধু সজ্জন ব্যক্তি না, ও ভাল্লুক করছে। ওর মুখে মধু, অন্তরে বিষ। ওই আমার সংসারটাকে খুন করেছে, ওই আমার বৌমাকে ঘোমটা খুলতে বাধ্য করেছে। কি বলছেন আপনি? সংসার খুন করেছে? তবে কি দিয়ে? বোমা দিয়ে নয়, বন্দুক দিয়েও, অস্ত্র দিয়েও নয়, ওকে দিয়েই ওকে আমি শেষ করব। কারণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অনেক ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কি সেই ঘটনা? কারা ঘটিয়েছে? তারা প্রত্যেকেই প্যান্ডেলের মধ্যে আত্মগোপন করে আছে। যদিও অনুমতি দেন, আমি তাদের খুঁজে খুঁজে এনে ধরিয়ে দিতে পারি। বলুন, পারবেন তাদের বিচার করতে? বিচার পরে হবে, আগে ঘটনাটা কি শুনি। শোনাতে পারি। তার আগে দর্শকদের বলুন, তারা কেউ যেন এই প্যান্ডেল থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, আমি দর্শকদের বলে দিচ্ছি। মাননীয় দর্শকবৃন্দ, আজকের এই যাত্রা মঞ্চে যে যাত্রাটি মঞ্চস্থ হবে, তার সমস্ত চরিত্র নাকি এই প্যান্ডেলের মধ্যেই লুকিয়ে আছে। আমরা এই ভদ্রলোকের অভিযোগ ক্রমে আজকের এই যাত্রাপালা এখানে বন্ধ করে ওনার মুখ থেকে ওনার বৌমার ঘোমটা খোলার ব্যাপারটা শুনবো। তাই আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, আপনারা যে যা জায়গায় বসে থাকুন, কেউ প্যান্ডেল থেকে বেরিয়ে যাবেন না। আমরা আপনাদের মধ্য থেকে লুকিয়ে থাকা দোষীদের ধরে এনে বিচার করব। এবার বলুন আপনার বৌমার ঘোমটা খোলার ইতিহাসটা। তাহলে বলছি শুনুন, আমি আমার বৌমার ইতিহাসটা তার জন্মলগ্ন থেকেই শুরু করছি। সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। তবু জানি না আছো মনে, তুমি আছো, তবু জানি না আছো মনে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো যায়, উঠি না
দিদিমণি, আপনি আমাকে বাঁচান। আপনার ছাড়া আমাদের বাঁচানোর মতো কেউ নেই। আজকে আমাদের মহা বিপদ। বিপদ? সে কি রে? এই তো দিন 5 আগে তোর স্বামী অসুস্থ বলে ছুটি নিয়ে তুই বাড়ি গেলি। এর মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে কন্যা শিশুকে কোলে নিয়ে তুই হন্তদন্ত হয়ে আমার বাড়িতে ছুটি এলি? আমার স্বামীর কঠিন অসুখ, ক্যান্সার। বলেছেন 2-1 দিনের মধ্যে অপারেশন না করালে ওকে বাঁচানো যাবে না। তাই টাকার দরকার, তাই তো? কিন্তু না 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 না, আমি এখন তোকে টাকা দিতে পারবো না। টাকাটা তো দাদাবাবু এখন বাড়িতে নেই, যা তুই অন্য কোথাও দেখ। কোথায় যাবো গো দিদিমণি? আপনি দয়া না করলে আমি যে ওর প্রাণ বাঁচাতে পারবো না। তার জন্য আমরা কি করতে পারি বল? বাড়িতে কাজ করিস, সেই সময় বেতনের টাকা বাদে তো অনেক টাকাই তুই ধার নিয়েছিস। সেই টাকা শোধ না করলে আবার আমরা তোকে টাকা দিই কেমন করে বল? বলেই তো আমি এসেছি আপনার কাছে করুণার হাত পাততে। আপনি দয়া না করলে আমার এই শাখা সিঁদুর চিরদিনের জন্য মুছে যাবে গো দিদিমণি। তাই আমার বাড়িতে এসে তুই কান্নাকাটি শুরু করেছিস। দিদিমণি! মরেছিস মরেছিস, মুখ পুড়ি মরেছিস। তোর স্বামী যখন মদ খেয়ে মাতাল হয়ে বেলালাপনা করতো তখন তুই তাকে বাধা দিতে পারিস নি। যখন তোর টাকায় চাল ডাল না নিয়ে এসে মদ কিনে নিয়ে আসতো তখন তুই তাকে বাধা দিতে পারিস নি। দিয়েছিলাম, বাধা আমি দিয়েছিলাম গো দিদিমণি, বাধা আমি দিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথা শোনেনি। শোনেনি যদি তাহলে পরের বাড়িতে কথা শুনতে এসেছিস কেন? ও মূল্য বা বাঁচলো তাকে তোর কি? চুপ করুন দিদিমণি, আপনি চুপ করুন। ওইসব কথা মুখে উচ্চারণ করবেন না। যতই খারাপ হোক সে তো আমার স্বামী। চিকিৎসার অভাবে তার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কি আমাকে দেখবে? কি করে মানুষ করবো আমার এই বাচ্চা মেয়েটা? মায়া, দিদিমণি গো, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, দাদা বাবুকে বলে আপনি 10,000 টাকা ব্যবস্থা করে দিন। 10,000 টাকা? না 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 না, আমি তোকে 10টাও টাকা দিতে পারবো না। যা তুই এখান থেকে যা। চলে যাবেন না গো দিদিমণি, চলে যাবেন না। মুখ ফিরিয়ে নেবেন না। আমার দিকে তাকিয়ে, আমার এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনি আমাকে 10,000 টাকা দিন। বিনিময়ে আপনি যা চাইবেন, এমনকি নিজের জীবন বাজি রেখে আমি তাই তো গো দিদিমণি। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভেবে দেখতে দে। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, আপনিও ভাবুন আর আমিও ভাবি। এই সন্ধ্যাবেলায় ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডেকেছিলাম বলে ঠাকুর হয়তো আমার কথা শুনে ওই বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার করুণ আত্মীয়বোধের দিদিমণির পাশার হৃদয়কে বিগলিত করেছে, তাই মনে মনে আমার কথা ভাবছি। কিন্তু কিন্তু টাকার বিনিময়ে ওকে আমি যা চাইবো ও কি তা দিতে রাজি কিন্তু হবে? টাকার বিনিময়ে দিদিমণি যদি অন্য কিছু চায় তাহলে? এই মায়া, মায়া, তোর মেয়েটা হঠাৎ কেঁদে উঠলো কেন রে? ওকে কিছু খেতে দিস নি কিছু? ওর খাবার কোথায় পাবো গো দিদিমণি? ঘরে তো দুধ সাবুন কিচ্ছু নেই। তাছাড়া বুকের মধ্যে যেটুকু অমৃত ছিল সেও তো শুকিয়ে গেছে। খিদের জ্বালায় ও তো এখন কাঁদবে। খিদের জ্বালায় মেয়েটা কাঁদছে। মা হয়ে পয়সার অভাবে ওর মুখে এতটুকু খাবার তুলে দিতে পারছে না। এটাই সুবর্ণ সুযোগ। দেখো এই সুযোগটাকে আমি কাজে লাগাতে পারি কিনা। এই মায়া, মায়া, বলুন। তোর মেয়েটাকে সামলা, আমি ততক্ষণে ভেবে দেখি তোর স্বামীর জন্য আমি কতটা কি করতে পারি। দেখুন দিদিমণি, দেখুন, আপনি না দেখলে আমাদের কে দেখবে বলুন? এই মায়া, মায়া, আমি তোর স্বামীর অপারেশনের জন্য যত টাকা লাগে। কি বললেন দিদিমণি? যত টাকা লাগে আপনি সব? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। 10,000, 20,000, 30,000। আমি খুশি গো দিদিমণি, আমি খুব খুব খুশি। মায়া, তুই আমাকে কি দিবি বল? এই ভাগিনী মায়া কি আছে যে আমি আপনাকে দেবো? দেবো দেবো, জানি জানি, সব আমি জানি। তবু তবু কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, শুধু হাত কি আর মুখকে ওঠে? হ্যাঁ, তাও তো বটে, তাও তো বটে। তাই তুই আমাকে কিছু দিবি, বিনিময়ে আমি তোকে কিছু দেবো, তবে এক শর্তে। শর্ত? কিসের শর্ত গো দিদিমণি? তোর ওই কোলের বাচ্চা মেয়েটাকে আমার কোলে তুলে দিতে হবে। কি বললেন দিদিমণি? কোলের সন্তানকে আমি বিক্রি করে দেবো? সন্তান বিক্রি টাকা নিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো? না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। তার চেয়ে আমি বিষ খাবো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তবু সন্তান বিক্রির টাকা নিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো না, কিছুতেই না। এই মেয়ে, শোন 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 শোন, আমি তো মেয়েটাকে কিনে নিতে চাইছি না। তাহলে কিসের জন্য চাইছেন গো দিদিমণি? মানুষ করার জন্য। মানুষ করার জন্য? তুই তো জানিস তো দাদাবাবুর প্রথম পক্ষে স্ত্রীর কোনো সন্তানাদি হয়নি। সে মারা যাওয়ার অনেকদিন পরে আমি এলাম এই সংসারে। দিদিমণি, কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে তো দাদাবাবুর মুখে আমি এতটুকু হাসি ফোটাতে পারি। দিদিমণি, ডাক্তারবাবু বলেছেন আমার নাকি কোনো সন্তানাদি হবে না। তাহলে কি হবে দিদিমণি? তুই যদি তোর মেয়েটাকে আমাকে দিস তাহলে তোর মেয়ে আমার মেয়ে হয়ে আমার বাড়িতে বড় হবে। না না, দেবো না, দেবো না, দেবো না, আমার মেয়েকে আমি কিছুতেই দেবো কেন দিবি না রে, কেন দিবি না? আমার টাকায় তোর স্বামী সুস্থ হলে তুই আবার সন্তানের মা হবি। কিন্তু আমি যে চিরবন্ধা, তাই বলে মা হয়ে তো মা হতে চাই রে। মায়ের মধুর ডাক আমিও তো শুনতে চাই। দিদিমণি গো,
বড় হয়ে সে যদি তার এই আসল মাকে চিনতে না পারে। পারবে না রে, কেন পারবে না? ও বড় হলে আমরা ওকে সব কথা খুলে বলবো। তাছাড়া তুইও মাঝে মাঝে গিয়ে তোর মেয়েটাকে দেখে আসা। চাকরানির মেয়ে বাবুর বাড়িতে মানুষ হবে, বাবুর বাড়িতে মানুষ হবে, ভালো স্কুলে পড়াশোনা করবে, ভালো স্কুলে পড়াশোনা করবে, বড় বাড়িতে বিয়ে হবে। বড় বাড়িতে বিয়ে। দাঁড়ান দাঁড়ান দিদিমণি, দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। ভাব ভাব ভাব, তুই একটু ভালো করে ভেবে দেখ। আমি যদি রাজি হই তাহলে আমার স্বামীর চিকিৎসাটা ভালোভাবেই হবে, কিন্তু মা হয়ে কোলের সন্তানকে আমি অন্যের হাতে তুলে দেবো। দেবো যত টাকা লাগে, যত টাকা লাগে আমি ওকে দেবো, কিন্তু বিনিময়ে ওর সন্তানকে আমাকে দিতে রাজি হবে। ভাবো রাজি, আমি ভাবো আমি রাজি না হলে আমার এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে আমি মানুষ করতে পারবো না, ভালো স্কুলে কোনোদিন লেখাপড়া শেখাতে পারবো না, ভালো ঘরে কোনোদিন বিয়েও দিতে পারবো কি না। ভাবলি মায়া? দিবি দিবি তোর মেয়েটাকে? দেব দেব গো দিদিমণি। কিন্তু না না, তুমি আর কোনো কিন্তু করো না মায়া। তোমার সন্তানের দায়িত্ব দিয়ে আমাদের মাতৃপিতৃ হৃদয় কানায় কানায় ভরিয়ে দাও। দাদাবাবু। আমি ঘরের ভেতর থেকে তোমাদের দুই মায়ের সব কথা শুনেছি, তাই দায়িত্ব নিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি। আজ থেকে ও শুধু তোমার একার মেয়ে নয়, আমাদের মেয়ে। দাও দাও মায়া, দাও তোমার মেয়েকে আমাদের কোলে তুলে দাও। বেশ, তাই হোক দিদিমণি। আমার এই কোলের সন্তান নিয়ে যদি আপনার শূন্য কোল পূর্ণ হয় তবে তাই হোক। মার হয়ে কোলের সন্তানকে আজ আমি অন্যের হাতে তুলে দিলাম। মায়া, এবার আপনি আমাকে টাকা দিন। দেবো, তার আগে তোমার মেয়ের মাথায় হাত রেখে একটা দিব্যি করতে হবে। হ্যাঁ, কঠিন দিব্যি। তোমার সন্তান যে আমাদের সন্তান, এই কথাটা আমরা জানিয়ে না দেওয়া পর্যন্ত তোমার মেয়ের কাছে, এই সমাজের কাছে, এমনকি তোমার আপনজন কারো কাছে গুণাক্ষরেও প্রকাশ করা চলবে না। দিব্যি করো মায়া, দিব্যি করো। দিবি করো মায়া, দিবি করো। বেশ, আমি আমার মেয়ের মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, জীবনে কোনো দিন কারুর কাছে এই কথা আমি প্রকাশ করব না। আমাদের পরিবারের সঙ্গে কখনো কোনোদিনও তুই যোগাযোগ রাখতে পারবি না। দিদিমণি গো, যোগাযোগ রাখা তো দূরের কথা, ভুলেও কোনো দিন আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবো না। আমার স্বামী সুস্থ হয়ে গেলে তার হাত ধরে চলে যাবো দূরে, বহু দূরে। আমি আমার মেয়ের মাথায় হাত রেখে মায়া, মায়া, শেষবারের মতো আমার মেয়েটাকে একবার আমার সঙ্গে দিন না গো। শেষ দেখাটা দেখে আমি এখান থেকে চলে যাবো। আমাকে কোনোদিন আসবো না, দিন না, দিন না দিদিমণি। আরে মা, আমার লক্ষ্মী শোনো মা, আমার লক্ষ্মী শোনো মা।
করতে পারলাম না রে মা। তুই তোর এই অভাগিনী মাকে ক্ষমা করে দিস রে মা। তুই আমাকে ক্ষমা তুই অনেক বড় হবি মা। তুই অনেক বড় হবি। আরে আসি মা, আরে আসি, আর আসবো না, আর আমি তোর কাছে আসবো না, আর আমি মায়া দাদা বাবু, বল আমার একটা অনুরোধ রাখবেন। বল। কিছুদিনের জন্য দিদিমণিকে নিয়ে আপনি বাড়ির বাইরে চলে যান। প্রতিবেশীরা জানবে দিদিমণি সন্তান সম্ভবা। ঠিক বলেছিস মায়া, ঠিক বলেছিস। মেয়ে যেদিন বড় হবে সেদিন আমরা বাড়ি ফিরবো। সেদিন আমাদের এই সমাজ জানবে, সংসার জানবে, প্রতিবেশীরা জানবে এ আমাদেরই সন্তান। বহু দেবদেবীর তুষ্টি রৈক্ষ আমাদের এই সন্তান। আয় আয় মায় আয়, আগে টাকা নেবে আয়। দিন যায়, মাস যায়, বছর যায়, শুরু হয় 21 বছর পরে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধর। যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ। ঘটকালি করতে বর্তমান ডিজিটাল যুগে হ্যালোর মাধ্যমে মাল খালাস হচ্ছে, ঘটকালির আর কোনো প্রয়োজন হয় না। তাই পরিস্থিতি খারাপ বুঝে আগে ভাগেও ব্যবসাতে আমি ঝাঁপ ফেলে দিয়েছি। এখন আর আয় ইনকামের কোনো রাস্তা নেই, তাই বিপুত্রিক বোনের বাড়িতে এসে উঠেছি। তার মাথায় টুপি পরিয়ে যদি অল্প বিস্তর কিছু কামিয়ে নিতে পারি। এদিকে পালিতা ভাগিনার বয়স প্রায় 20-21 হতে চলবে। এই সুবর্ণ সুযোগ কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি আমার দুঃখের কথা আর আপনি বলবেন না। তোর আমার দুঃখ কিসে হচ্ছে কিনা দিদিমণি হঠাৎ হুকুম আমাকে ধুতি ছেড়ে প্যান্টুর করতে হবে। তাই নাকি? তা হঠাৎ তোর উপর এই আক্রমণের কারণ? মরণ হচ্ছে কিনা হচ্ছে নাচ। আগে হ্যাঁ, কলেজে রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ গানের কম্পিটিশন। তাতে দিদিমণির নাম লিখে। ভালো ভালো, নাচানাচি করলে তোমার শরীর মন খুব ভালো থাকে। তা তো থাকে। তাই দিদিমণি আমাকে বললো, বংশীদা তুমি তাড়াতাড়ি প্যান্টুর করে বেরিয়ে পড়ো, তোমাকে নাচতে হবে। তুই নাচবি মানে? আরে দিদিমণির হুকুম। কৃষ্ণ কৃষ্ণ হরিহরের খবরটা শুনে আমি বড়ই তৃপ্ত হলাম রে। তা বংশী প্যান্টের সঙ্গে দড়ি বেঁধে তুই গলায় ঝুলিয়েছিস কেন? ফসকে যাচ্ছে যে যতবার পোদা বেঁধে দিচ্ছি ততবার মনে হয় এই পোদে বেরিয়ে পড়লো, এই পোদে বেরিয়ে পড়লো। কৃষ্ণ কৃষ্ণ হরিহরে মানুষের বিপদ থাকে রে। তারপর দিদিমণির সঙ্গে নাচ যদি কোন রকম একবার বেরিয়ে পড়ে তাহলে দিদিমণি আমার নামে মানহানির মামলা করবে। এই ভয়ে কোমরে কষে দড়ি বেঁধে হচ্ছে কিনা গলায় ঝুলি দিয়েছি। বাবা বেশ করেছিস, খুব ভালো কাজ করেছিস। কাবু হবে না, বুঝছিতে না তার ভয় কি? আমি তো আছি। ঠিক আছে। তা হ্যাঁ রে, তোদের কর্তাবাবু কি বাড়িতে আছেন নাকি কোর্টে গেছেন? কোর্টে যাবেন মানে? আর মাত্র দিন কয়েক পরে দিদিমণির বিয়ে। কার বিয়ে বলে? আগে দিদিমণি। ওই আমাকে তো তেমন কিছু জানায়নি। তাতে কি হয়েছে? এসে
এসেছেন যখন ভেতরে চলুন, গিন্নিমার মুখে সব শুনে নেবেন। আসুন আসুন। বাচোবালি হিলো বাচোবালি, বড় জাদু বলি বলি, বাচোবালি হিলো বাচোবালি, বড় জাদু বলি বলি। বিয়ে, মমতার পালিতা কন্যা বর্ষার বিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে ঠিক সময় এসে আমি উপস্থিত হয়েছি রে। এইবার শুরু করবো খেল, ভানুমতের খেল। বেলটেনের মতো শিন করে ঢুকবো ওদের সংসার। মিথ্যে জুজুর ভয় দেখিয়ে ওর সংসারটাকে নাচ করে কামিয়ে দেবো টাকা, অনেক অনেক টাকা। বিলম্বের নাহি প্রয়োজন, আগে বোনটার সঙ্গে সাক্ষাৎ করি কেমন? কারণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ, মনোহরণে চপল চরণ সোনার হরিণ, আমার সোনার হরিণ, আমার সোনার হরিণ, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চা। আমি মলয় চক্রবর্তী। লোকে বলে আমি দেবদাস, কিন্তু না, আমি দেবদাস নই, আমি শুধু টাকার দাস। আমার বোন মনমি আমাকে ঠিক মানতে পারেনি, তা হোক, ও তো আমার খাঁচাই বন্দি ময়না। ওকে আমি যেমন বলি শেখাবো ও ঠিক তেমন বলি শিখবে, আর এটাই হচ্ছে আমার স্বভাব। যদি আমাকে বলে দাও তাহলে আমি আমার লেখক বন্ধুকে দিয়ে তোমার অরিজিনাল স্বভাবটা লিখিয়ে নেব। ও মাই সুইট সিস্টার মনামি, শোন বোন, তোর লেখক বন্ধুকে বলবি আমার দাদা মলয় চক্রবর্তী এক নিষ্ঠাবান ব্রাহ্মণ, জীবনে কখনো কারোর কাছে হাত পেতে দান গ্রহণ করেনি, মাছ মাংস খায়নি, সারা জীবন কোনো নারীর দিকে বলতেছে কেউ থাকে। কি বললি? ওরে বোন, তুই বুঝিস না কেন, মনটা কিন্তু হচ্ছে আমার বাল্মীকির মন। আরে কাকে তুই কি বলছিস? মনমি, আমি তো দাদা মলয় চক্রবর্তী। মনমি, ঠিকই বলেছিস, টাকা পয়সা হলো আমার কাছে লক্ষ্মী, আর সেই লক্ষ্মীর জন্য আমি আমার বাপের নামটা ভুলে যেতে পারি। যাওয়ার কোনো পথ খোলা নেই, সব পথ বন্ধ। এই বিশাল সমাজের বুকে আমার একটু মাকড়সার জল কথা আছে, সেখানে তুই একটা পোকার মতো আটকা আছিস, সেই জল ছুঁড়ে বেরোবার ক্ষমতা তো নেই, কাজে আমি যা বলবো তাই তোকে করতে হবে। মুক্তি পেয়ে কোনো লাভ নেই, এখান থেকে বেরিয়ে গেলে কেউ তোকে আদর করে ঘরে তুলবে না, বরং নোটের বান্ডেলে ছুড়োস ভাই, তোর ওই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে। কোনো সংকোচ না করে আমার আগের প্রস্তাব মেনে নে, দেখবি সর্বসুখ তোর পায়ে গোড়াগুড়ি খাবি। অন্ধকার চাই, এক রাত কালো অন্ধকার, আজ থেকে প্রত্যেকটা রাত হবে ব্যাগপতি রাত। সেই অন্ধকারে শুধু গাড়ির বাসি বাজবে, সেই অন্ধকারে আমরা কেউ করে ভাই নয়, বোন নয়, সন্তান নয়, পশুর খিদিনি আমরা সবাই সবার খাদ্য হবো। এসো এসো অন্ধকারের শয়তান, মরমের নাম কেউ দেখবে, এসো।
লজ্জা। এটা হচ্ছে আমার বোনের প্রথম কিস্তি। মনামিকে বোনের কিস্তি মানে আমি বাজি মত করবো। বাঁচাও, কে কোথায় আছো? ক্ষিপ্ত জনতার পুলিশের হাত থেকে আমাকে রক্ষা করুন। কে তুমি? কোথা থেকে আসছো? পরে বলছি স্যার, আগে আপনি আমার জীবনটা রক্ষা করুন, তারপর সব কথা খুলে বলছি। ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে আমার বাগান বাড়ি, এখানে বাইরে কেউ আসবে না। সত্যি বলছি? একদম সত্যি। কিন্তু তার আগে বলো তোমার নাম কি? আমার নাম ভিক্টর, ভিক্টর দাস। জনতা এবং পুলিশ তোমাকে একসঙ্গে তাড়া করছে কেন? আমি একজনকে খুন করেছি বলে। সে তোমার মূর্তি দেখে বুঝে নিয়েছি, তা খুনটা করলে কেন? বুকের জ্বালা মেটাতে। বুকের জ্বালা? হ্যাঁ স্যার, এই পৃথিবীতে একমাত্র আমার বোন ছাড়া আর কেউ ছিল না। আচ্ছা। আমি সারা এক মালিকের ইট ভাটায় কাজ করে ভাই বোনের পেট চালাতাম। সারা ভাটার মালিকটা ছিল খুব খারাপ লোক। আমার বোন আমার জন্য খাবার নিয়ে আসলে সে তাকে টাকার লোভ দেখে কুপ্রস্তাব দিত। তাই নাকি? হ্যাঁ স্যার, আমার বোন রাজি ছিল না, বরং সে আমাকে সব কথা খুলে বলতো। একদিন ও ছিল আমার বাড়িতে গিয়ে আমার বোনের উপর হামলা চালায়। সেদিন বটি হাতে আমার বোন একাই রুখে দিয়েছিল। খবর পেয়ে আমি গর্জে উঠলাম, শপথ নিলাম এর প্রতিশোধ আমি নেব। তাই আজ তার প্রতিশোধ নিয়েছি। এগুলো মানুষ খুন করে? স্যার, আমি কি খুনি হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম? আমার তো মনে ছিল আর 5টা মানুষের মতো বেঁচে থাকার স্বপ্ন, কিন্তু এই সমাজ আমার সেই স্বপ্নে কালি মাখিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে অতল অন্ধকারে। মিথ্যে চুরির দায়ে আমি যখন 2 বছর জেলের খানিটিতে বাড়ি ফিরলাম, তখন গ্রামের মানুষ আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে আছে, হাসছে ঘৃণার হাসি। অনেক ইজ্জত লুট হয়ে গেছে। অবৈধ সন্তানের মা হতে গিয়ে লজ্জায় ঘেন্নায় মাথা পেতে দিয়েছে। কি বলছো ভিক্টর? 3 দিন আমি ঘরের কোলে বসে টুকরে টুকরে কেঁদেছি। তারপর ঠিক করলাম, না, আমি নেবই। সেই সমাজ এমনি করে আমার বুকের মধ্যে চালিয়ে গেছে অত্যাচারের চাবুক, তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ক্ষমা করা উচিত নয়। তাই তো সেদিন থেকে সঙ্গী করে নিয়েছি বোমা, ছুরি, পিস্তল। ছিনতাই করে মনের জ্বালা মিটিয়ে নিয়ে হেসে চলেছে প্রতিহিংসার অট্টহাসি। স্টপ, স্টপ ইট। হাসি বন্ধ করো। ওটা তোমার হাসি নয়, ভেতরে জমাট বাঁধা কান্না। ইয়েস, বিবেকের কাছে ধর্ণা নদী। নিজের কাজ তুমি নিজে করো, ভয় পাওয়ার কিছু নেই। তোমার ব্যাপারটা আমি দেখবো। বলো তুমি কি কাজ করতে চাও? আপনি আমাকে কাজ দেবেন? একটা খুনিকে নির্দোষ প্রমাণ করবো। আজ তুমি যাদের ভয়ে আতঙ্কিত, কারণ তারাই তোমার ভয়ে ঘরের করে লুকিয়ে থাকবে। শোনো, প্রথমত তোমার ওই ভিক্টর নামটা বাদ দিয়ে তোমাকে হতে হবে ভিকি। হ্যাঁ, ভিকি, ভিকি মস্তা। আর দ্বিতীয়ত তোমার ওই হাতের পিস্তল দিয়ে একটা গুলি খরচ করতে হবে নিজের বিবেকের বুকে। বিবেক মনুষ্যত্বকে খুন করে অন্ধকার সমাজের ডন সেজে কালো বাজার থেকে তুলে আনতে হবে মুঠো মুঠো টাকা। আমার মনের চাল আমি নিজেই মিটিয়ে নিয়েছি। ও পথে আর আমি যেতে চাই না। আপনি আমাকে পরিচয় করেন। মূর্খ ভিক্টর, তুমি সিগারেট তলা খেয়ে এই সিংহের গুহায় ঢুকেছো। তাই তোমার বাঁচার কোনো পথ নেই। বলো তুমি কি চাও? ভিক্টরের অকাল মরণ না ভিকির বিলাসবহুল জীবন? বলো তুমি কি চাও? বলো তুমি কি চাও? বলো তুমি কি চাও? বাঁচতে চাই স্যার, আমাকে বাঁচতে দিন। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণী চাই। এখন আমাদের হাসির সময় না। আগে একটু বর্ষা সুন্দর দর্শন পাওয়া যায় সেই চেষ্টা কর। চেষ্টা তো করছি ব্রাদার, কিন্তু কিন্তু এখানে বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। মিশে মিশে লোক জানা জানা করে চল বাড়ি ফিরে যাই। কি বলি? বাড়ি ফিরে যাবো? আরে শর্মা এত সহজে আর মানতে নারাজ। ঋতুরাজ বসন্তকে যখন সঙ্গে করে এনেছি তখন বর্ষারানী দেখা পাবোই। বর্ষারানী দেখা পাবোই। কি করে পাবি? এই শরৎ বসন্ত যেন বর্ষা তো আর অসময় আসবে না। আরে আসবে আসবে, হয়তো বাড়িতে আছে, নয়তো বাগানে গিয়ে একা নাচ গান প্র্যাকটিস করছে। তুই কি স্বপ্ন দেখবি নাকি? স্বপ্ন নয় রে বন্ধু, স্বপ্ন নয়, সত্যি। একটু আগে ওদের বাড়ির কাজের লোকটা ওদের এক আত্মীয়কে কথাটা বলেছিল। কি বলেছিল? আগামী শুক্রবার ওদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ গানের কম্পিটিশন। আচ্ছা, আর বর্ষাতে নাম লিখিয়েছে, তাই নাচ আর গান নিয়ে খুব ব্যস্ত থাকে। তাই না?
ওখানে গেলে বর্ষানোর দর্শন পাওয়া যেতে পারে। কারণ দাদার পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে হচ্ছে তো। তাহলে তুই কি বলতে চাস? তোর দাদার পছন্দ করা পাত্রীকে তোর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করবি না? বলবি বলবি না সব ও কথা তুই বলবি না। দাদার কথার অবাধ্য হবো এত বড় দুঃসাহস যেন আমার কোনোদিন না হয়। তবু যাকে সারা জীবনের জন্য সঙ্গিনী করবো আগে ভাগে একটু চোখে দেখাটা দেখে নেওয়া ভালো রাখি বলিস। ব্যাস ব্যাস ব্যাস, তোর যখন এত ইচ্ছা আমিও তখন তোর ভাবি বধূকে দর্শন না করে এখান থেকে ব্যাক করছি না। তাহলে একদম বিলম্ব নয়, চল চল দেখি এই শরৎ বসন্তকে লুকিয়ে কোন নন্দন কারণে বর্ষা সুন্দরী নাচছে। চল। আমি শরৎ। এখন তো শরৎ বসন্তের আসার কথা নয়, যেহেতু বর্ষা আছে। বুঝলাম, কিন্তু বর্ষা তো সেই ঋতু নয়। সেই গ্রীষ্ম বর্ষা পেরিয়ে তো শরৎ বসন্ত আসছে। সেটা আমি জানি। এখন আপনারা আসুন। সে কি এসেছি যখন দুটো কথা বলি? আমার সময় নেই। দাঁড়া বলুন। আচ্ছা, আমাদের দেখে আপনার ভয় করছে না? ভয়? এই বর্ষাটা নিয়ে একমাত্র তার বাবাকে ছাড়া কাউকে ভয় করে না, এমনকি বাঘ সিংহকেও না। তুমি বেলা করে পালিয়ে যাচ্ছেন কেন? কি হয়ে গেছে? দেখা। কি দেখলেন? আপনি খুব সুন্দর, খুব ভালো আপনার অন্তর। তারপর আপনার পরিচয়, আপনার বাবার নাম? অত খোঁজে আপনাদের দরকার কি বসে? না মানে এমনি আর কি। মানে এমনি আর কি? কেন? আরে ওকে বাবার সঙ্গে ভট্টাচার্যের নাম শোনেননি? আমি তারই একমাত্র মেয়ে বর্ষা। দেখতে শুনে খুব সুন্দর, লম্বা ফর্সা। বলে কি হবে, কথাবার্তায় খুব চোপাট, যেন শুরু করেছে আমাদের সঙ্গে তর্জা। কি বাবা, আপনারা চুপি চুপি কি বলছেন? লজ্জা করেন আপনাদের? ফাঁকা বাগান বাড়িতে একা বিয়ে একটা মেয়েকে আপনারা কিডন্যাপ করতে এসেছেন? জান বললাম বলছি, নাহলে এক্ষুনি আমি আপনাদের দফা রফা করে দেবো। অসভ্য ডাকাত কোথাকার। না না না, আমার টাকা দেবো, টাকা দেবো। তাহলে আপনারা কি আমার নাম আমার বাবার নাম সবই তো শুনলেন, আর কি চাই আপনাদের? যদি বলি আপনাকে চাই? ছাই পাবে, ছাই, আমার বদলে ছাই। তাহলে জোর করিনি। অসভ্য ছোট লোক, এবার তাহলে উপযুক্ত জবাবটা দিই। সুন্দরী দোহাই তোমার মন করুণা, সুন্দরী গো দোহাই তোমার মন করুণা, আজ নিশিতে পাশে থেকো না ভুলো না, সুন্দরী গো দোহাই তোমার মন করুণা। এই অসভ্য ছোট লোকের বাহু বন্ধ নেই, খুব তাড়াতাড়ি বর্ষার দিকে ধরা দিতে হবে। সুন্দর কি বললেন? বাকিটা এখন বললাম না, বাকিটা বলবো অঘ্রাণ মাসের 25 তারিখে সাধনাতলা। তার মানে সময় এখনো আসেনি হবু বৌদি, সময় হলে সঠিক মানেটাই জানতে পারবে। আমি হরিহরপুরে চৌধুরী পরিবারের হবু বধূ এখন থেকে মধুর মতো মিষ্টি হয়ে দিন গুলো শুধু। কারণ কারণ এই অঘ্রাণ মাসের 25 তারিখে আপনাদের এই ভট্টাচার্য ভবনে বাজবে সাত, বাজবে সানাই, 7 বাজে সানাই বাজে, ঘুমটা খুলে তা রাজপতি কোণে রোদে রোদে না, রোদে না আমাদের পাঁচ রোদে না, কোনে ঘুমটা কোনে ঘুমটা দেখে নেকে এলো সাধনা তলাতে, মালা বদল হবে বিরাতে, মালা বদল হবে বিরাতে, মালা বদল হবে বিরাতে, মালা বদল হবে এই রাতে। ছি 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 ছি, না জেনে না বুঝে। কিন্তু আমি কি করবো? আর অল্প কয়েকদিনের পর অঘ্রাণে 25 তারিখ আমাদের বিয়ে। আর এই ফাঁকে আমার হবু বর যে তার বন্ধুকে নিয়ে চুরি করে আমাকে দেখতে আসবে, সেটা আমি জানবো কেমন করে? অসভ্য চোরের দল কোথাকার। এই এই মুখ করে করবি, সেই তখন থেকে ডেকে ডেকে আমার মাথাটা একদম খারাপ করে দিবি দেখছি। শয়তান পাখি কোথাকার। এই বাগানে এসো, অমনিই ডাকতে শুরু করবি। চুপ কর বলছি। যাক বাবা, এতক্ষণে শয়তান পাখিটা চুপ করলো, কিন্তু ও চুপ করলে কি হবে, সে তো চলে গেল। ইস, কি সুন্দর আমার বোরটা, লম্বা ফর্সা, ঢলঢলো চোখ, প্রশস্ত ললাট, বাঁশের মতো নাক, দেখলে মনে হয় সত্যি সে আমার বর আর আমি তার বউ। এই মুখ করে তুই আবার ডাকছিস? যা যা এখান থেকে, যা 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 বেহায়া পাখি জানা, করতে জানা কেউ করে কি মানা।
দেখছিলাম দেখছিলে কি দেখছিলে? রাধা কৃষ্ণের যুগল মিলন। মানে তুমি সব দেখে নিয়েছো? সবটা দেখে দিদিমণি, সবটা দেখেনি, কিছুটা দেখেছি। বলছি না তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি বাগানে কি করছি না করছি তুমি খাবারের ঠোঙা হাতে নিয়ে খেতে খেতে আমাকে লক্ষ্য করছো কেন? কিসের জন্য? বাড়িতে বসে খেতে পারো না? কখন আর খাবো দিদিমণি? সকাল থেকে এত বেলা পর্যন্ত এ বাড়িতে কত লোক এলো আর গেল। হচ্ছে কি না, শুধু বিয়ে বাড়ির আইটেমটা ঠিক করতে, তাদের চা তৈরি করা, পান বিড়ি দেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি। তাই না? নিশ্চয় একবার কর্তাবাবু ডাকছেন, বংশী! আমি বলছি যাচ্ছি কর্তাবাবু। আবার গিন্নিমা ডাকছেন, বংশী! আমি বলছি, যাচ্ছি। আবার পরে কর্তাবাবুর করা হুকুম, বংশী! এই কয়েকটা দিন তোর দিদিমণিকে খুব নজরে রাখবি। কেন কেন নজরে রাখবে কেন? আমি কি করছি খুঁকি যে কোথায় পালিয়ে যাবো? বলা তো যায় না, বর্তমান দিনে স্কুলে কলেজে পড়া মেয়েদের যা ব্যাপার। এদিকে বাবা মা পাত্র দেখে বিয়ে দিন ঠিক করলো, আর ওদিকে হ্যালো হলো তো মাল কেটে বললো। আমি কিন্তু শেষ করে পারি নাই। সেটাই তো আমি চাই। হচ্ছে কিনা সেবাটা গেল কই? তুমি কার কথা বলছো? ওই যে গেস্ট দাদা এলো, রাধা দিদিমণির হাত ধরলো, নাচ গান হলো, চোখাচোখি হলো, ব্যাস কাজ সেরে কেটে বললো। বলছি না এই বয়সে তোমার প্রেম একেবারে উদলে উঠেছে তাই না? বাড়িতে চলো, আমি মা বাবাকে সব কথা বলবো। তোমাকে কিছু বলতে হবে না দিদিমণি, তোমাকে কিছু বলতে হবে না। যা বলবো আমি বলবো। কি বলবে? কি বলবে শুনি? বলবো কর্তাবাবু, গিন্নিমা, আপনারা শুনুন, দিদিমণিকে আর ঘটা করে বিয়ে দিতে হবে না, কারণ বরদাদাবাবু চুপি চুপি বাগানে এসে কাজ সেরে কেটে পড়েছে। বলছি না মানে হচ্ছে নাকি আমি চললাম? দিদিমণি, আমি তোমার আঁচল ধরলাম। বলছি না প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি না, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি বলছি না এসো দাদা এসো, কাজের ঝামেলায় না তোমাকে প্রণামটাই করতে ভুলে গেছি। থাক থাক থাক, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ। দাদা বাড়িতে সব কুশল তো? আর কুশল, মাস দেখলো বাড়িটা একদম হাসপাতাল হয়ে উঠেছে রে কেন বোন। দাদা কার কি হয়েছে? আর বলিস না রে বোন, আর বলিস না বলিস না, ছেলে মেয়েদের জ্বর জ্বালা তো লেগেই আছে, বিশেষ করে 9 নম্বর বাচ্চাটার হাঁপান, 11 নম্বর মেয়েটার জন্ডিস, তার উপর সামনের মাসে তোর বৌদির খাবার ছিল। ডাক্তার বলছে এমনি হবে না, সিজার করতে হবে এবং 3-4 বোতল রক্ত লাগবে। তাহলে তো অনেক টাকা খরচ দাদা, এত টাকা তুমি কোথায় জোগাড় করবে? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, সেজন্য তো খুব চিন্তায় আছি। তা দাদা তুমি যখন এসে পড়েছো তোমাকে একটা সুখবর কি জানাই। সুখবর বল? এই অঘ্রাণ মাসের 25 তারিখে আমার মেয়ে বর্ষার আচ্ছা পাত্র দিবাসটি কোথায়? বল্লভপুরে চৌধুরীর বাড়ি, আমাদের চৌধুরী ছোট ভাই বসন্তের সঙ্গে বিয়ের কথা পাকা হলো। ভালো ভালো, খুব ভালো খুব ভালো। পাত্র কি করে? এমএ পাস করেছে, আচ্ছা। বিষয় সম্পত্তি যথেষ্ট বাবা। সব তার বড় ভাই লাগে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, বড় পুকুরে জাল ফেলেছিস রে। হেমন্ত চৌধুরীর ভাই অন্তঃপ্রাণ মাতৃপিতৃহারা ভাইকে মানুষ করার জন্য বেচারা বিয়েই করেনি। আহা, বিবেকানন্দ মরে গিয়ে বোধহয় এখানেই জন্মগ্রহণ। শুধু তাই নয় দাদা, শুধু তাই নয়, ভাইকে বিয়ে দিয়ে হাসির হাট বসাবে তার এই সংসার। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, ভাগ্যি আমার খুব ভাগ্য ভরি, চাকরি সুখী হলেই আমরা সকলে খুশি, কারণ নেহাত বাম্মা হারামে তাই। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে ব্যাপারটা যে সম্পূর্ণ গোপনীয়, সেটা তো আমি একদম ভুলে গিয়েছিলাম। তোমার জেনে রাখা উচিত, বর্ষা আজও জানে আমরা তার বাবা মা, তাই আমি চাই বর্ষা যেন কখনো কোনোদিনও তার আসল পরিচয় না পায়। আমার ভুল হয়ে গেছে বলে আমি তোকে কথা দিচ্ছি, জীবনে কোনোদিন কারো কাছে কথাটা প্রকাশ করবো না। এটাই তো আমি চাই দাদা, এটাই তো আমি চাই। তাছাড়া আমি আইনজীবী ভবানী ভট্টাচার্যের স্ত্রী, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করা যার পেশা, তাই আমার শেষ কথাটা তুমি শুনে রাখো দাদা। তার আগে তুই আমার প্রথম কথাটা শোন। তোমার আবার কি কথা? না মানে আমার কিছু টাকার দরকার ছিল। টাকা? হ্যাঁ বল, টাকা, তবে বেশি কিছু নয়, সামান্য হলেই চলবে। মানে ওই ডাক্তারখানায় যদি দরকার হয়, তাই তুই যদি। উপায় নেই দাদা, উপায় নেই, সামনে বিয়ে বিরাট খরচ, এখন তোমাকে একটাও পয়সা দিতে পারবো না, তুমি অন্য কোথাও দেখো। মমতারে চলে যাওয়ার আগে অন্তত তুই আমার কথাটা একবার ভেবে দেখতে নতুন পার। করে ভাববার কিচ্ছু নেই। আমি যদি বলি আছে চাইছো তুমি? মেয়ের বিয়ে তাহলে হরিহরপুরের চৌধুরী বাড়িতেই হচ্ছে। হ্যাঁ, হরি চাইলে তাই হবে। আবার হরি চাইলে বিয়েটা নাও হতে পারে। তার মানে? আচ্ছা, হরিহরপুরের হেমন্তবাবু নিশ্চয়ই জানে যে বর্ষা তোর একবার করে, হ্যাঁ, তাই তো জানি। কিন্তু কোনোদিন কোনো কারণে যদি জানতে পারে এর মধ্যে কিছু অজানা আছে, মানে কথাটা তোরা থেকে জেনেও জানাসনি, তখন পরিণামটা কি হবে তুই একবার ভেবে দেখেছিস? পরে দাদা চুপ করো। পরিণামের কথা না ভেবে এখন উপায়টা কি হবে তাই বলো। উপায় হরির উপায়।
টাকা দিয়ে তোর দ্বারা গিরিধারী বাণিজ্যের মুখটাকে বন্ধ করতে পারলেই তোরা নিশ্চিন্তে শুভ কাজটা সম্পন্ন করতে পারবি। তুমি বিশ্বাস করো দাদা, আমার কাছে এখন টাকা নেই। তোর কাছে টাকা নেই? নেই। না থাক, তাতে কি আছে, তোর হাতে তো আছে। আমার বাম হাতের এই বাউটিখানা হলেই এখন আপাতত আমার। আর তাতেই হরিহরপুরের হেমন্ত বাবু জানতে পারবে না যে বর্ষা তোর নিজের মেয়ে নয়। তুমি সত্যি বলছো দাদা? তোর মাথায় হাত রেখে বিক্রি করে বলছিল। একটা পাউকি আমি তোমাকে খুলে দিচ্ছি। বাবা মায়ের মমতার নামটা রাখা সার্থক হয়েছে রে। আমি জানতাম তোর যত সুবিধাই থাক, আমার প্রতি মমত্ব বোধ তোর থাকবে। দাদা জানি না ভাগ্নি বিয়েতে তুই নেমন্তন্ন না করলে আমি নিশ্চয়ই আসবো। টাকা পয়সা রাখিস, কারণ তোর দাদা গিরিধারী বাণিজ্যে কিন্তু ঝোপ দেখেই কোপ বসা। দাদা মনে রাখিস, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। অসভ্যই তো ছোট লোক, মায়ের